আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদেরকে প্রথম অধ্যায় যেটি সেই প্রথম অধ্যায়ের কয়েকটি সৃজনশীল প্রশ্ন সলভ করাবো ইনশাআল্লাহ। এবং একইভাবে প্রশ্নগুলো পড়ানোর সময় তার সাথে রিলেটেড যে ব্যাপারগুলো সেগুলো বলবো। তবে একটা কথা বারবার বলে রাখছি, যেটি হয় নর্মালি উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, তোমরা উদ্দীপক যখন দেখো এটি সহজ হয়েছে, দেন সে উদ্দীপকটিকে একেবারে সহজ মনে করে আনসার করা শুরু করে দাও। কিন্তু মনে রাখবে, অনেক সময় উদ্দীপকটি সহজ হলেও সেখানে কিছু কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো তুমি যা মনে করছো উত্তর আসলে সেটি নয়। এই জন্য উদ্দীপকগুলো ভালো করে খেয়াল করবে। সহজ উদ্দীপক আসলে সবসময় যে সহজ এমনটি নয়, আবার জটিল উদ্দীপক কিন্তু সবসময় জটিল নয়। তেমন দুটি উদ্দীপক আমরা আজকে পেয়েছি তোমাদের টেস্ট পেপারে, আমরা সেই দুটি ইনশাল্লাহ সলভ করাচ্ছি। এবং সেই সময় সলভ করাতে গেলে দেখবে আসলে সহজ উদ্দীপক সহজ সবসময় হয় না। তো আমরা খেয়াল করি একটু সবাই। প্রথম প্রশ্নের যে উদ্দীপকটি দেখো, এখানে কি রয়েছে, এটি এক্স ওয়াই। দেখো, প্রথমত হলো, যখন তুমি এক সূত্রক দেখবে, তুমি কিন্তু একদম নিঃসন্দেহে, যেহেতু তোমরা এভাবে অভ্যস্ত, তোমরা এক সূত্রক দেখলে তাকে কনফার্ম তুমি কি বলে ফেলবে, আরএনএ। আবার দেখো, যখন দ্বিসূত্রক দেখবে তুমি তাকে একইভাবে, যেহেতু আরএনএ বলেছো, এটাকে তুমি কিন্তু ঠিকই ডিএনএ বলে ফেলবে। এবার আমরা না দেখে শুধু অনুমান করে বা বাহ্যিকভাবে দেখে ডিএনএ আরএনএ লিখে ফেললাম। এবার দেখো ভালো করে, এটা কি আসলে ডিএনএ, এটা কি আসলে আরএনএ, বা কোনটি ডিএনএ কোনটি আরএনএ, খেয়াল করো। এ টি সি জি এ, দেখো যদি এটি আরএনএ হয়, এর মধ্যে কিন্তু কখনোই থায়ামিন থাকবে না। আমরা জানি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল, এই চারটি হচ্ছে আরএনএ এর ক্ষারক। সুতরাং এ থাকলে, সি থাকলে, জি থাকলে, টি থাকলে, যদি টি থাকে, থায়ামিন থাকে, সেটি নিঃসন্দেহে অবশ্যই ডিএনএ। কেন, খেয়াল করো, তোমরা এটা পড়েছিলে কিছু ভাইরাস আছে, যেমন কি কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাসের টাইপ কোলিফাস এফডি, তার মধ্যে কিন্তু একটি ডিএনএ থাকে, যে ডিএনএটি একসূত্রক। আবার রিও ভাইরাস আছে, যে রিও ভাইরাসের মধ্যে আরএনএ থাকে দ্বিসূত্রক। সুতরাং আমরা এখানে টি থাকলে আগে দেখবে তার মধ্যে একসূত্রক দ্বিসূত্রক এই বিষয়টিকে খুব বেশি জোরালোভাবে না দেখে আগে দেখবে তার মধ্যে কি রয়েছে, এটিজিসি না এইউজিসি। যদি এটিজিসি থাকে, হোক দ্বিসূত্রক বা একসূত্রক, নিঃসন্দেহে থায়ামিন মানে হচ্ছে ডিএনএ। আর যদি এখানে আসে, এবার এখানে হোক দ্বিসূত্রক কিন্তু কি রয়েছে, ইউরাসিল। ইউরাসিল, দেখো ইউরাসিল কখনোই কিন্তু ডিএনএ এর মধ্যে থাকে না, আরএনএ এর মধ্যে থাকে। আমরা জানি মাঝে মাঝে তারা যখন ফোল্ড হয় তখন কিন্তু তারা আরএনএ গুলো বন্ড করে। সুতরাং এটি একসূত্রক হলো, এটি ডিএনএ, এটা আরএনএ নয়। একইভাবে এটি দ্বিসূত্রক হলেও এটি ডিএনএ নয়, এটি হচ্ছে আরএনএ। আসছি তো, আমরা আগে প্রথম প্রশ্নটি একটু সলভ করি, তারপরে দ্বিতীয়টিটা আসবো, কারণ দ্বিতীয় কোশ্চেনটা আসলে কি অংশ, এটা ডিপেন্ড করবে আমাদের উদ্দীপকে কি চাচ্ছে তার উপর। তার আগে একটু বলি ফেলি, দেখো এ কোয়ান্টোসোম, বি অক্সিজোম, আর সি ক্রোমোসোম। কোয়ান্টোসোম আসলে দেখো, তোমাদের প্রথম অধ্যায়ে যে কোষ অঙ্গাণুগুলো আছে তার মধ্যে কোয়ান্টোসোম কিন্তু কোনো অঙ্গাণু নেই, অক্সিজোম কোনো অঙ্গাণু নেই, ক্রোমোসোম কোনো অঙ্গাণু নেই। তবে ক্রোমোসোম হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে একটি উপাদান,
যেটি জীবের বংশগতিতে ভূমিকা পালন করছে। সুতরাং আমরা এর উত্তরটি কি হবে আসলে আমরা উদ্দীপক থেকে বুঝতে পারবো। তার আগে আমরা প্রথম প্রশ্নটি সলভ করি। প্রথম প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নটি, প্রোটোপ্লাজম কি? আমরা জানি প্রোটোপ্লাজম কি, সবাই জানো, কোষপ্রাচীর দ্বারা ঘেরা অর্ধতরল স্বচ্ছ দানাদার, তবে মনে রাখবে সজীব, কোষপ্রাচীর দ্বারা আবৃত বা ঘেরা অর্ধতরল স্বচ্ছ দানাদার এবং সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। যদি এভাবে না লিখো, শুধু এভাবেও লিখে এক্সামের মধ্যে কোষপ্রাচীর দ্বারা ঘেরা কোষের সজীব অংশকে প্রোটোপ্লাজম বলে, তাহলেও চলবে। আবার বলছি, কোষপ্রাচীর দ্বারা ঘেরা কোষের সজীব অংশকে প্রোটোপ্লাজম বলে, এটি বললেও চলবে। সেকেন্ড যে অংশটি সেটি হচ্ছে লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয় কেন? দেখো এখানে কিন্তু যখনই কোনো অনুধাবনমূলক প্রশ্ন আমরা আনসার করব, আমরা প্রথমেই কিন্তু তার জ্ঞান লিখবো। তাহলে লাইসোজোমকে আমরা জানি বোধহয় কোষের মধ্যে অবস্থিত হাইড্রোলাইটিক বা বিগলনকারী এনজাইম ধারণকারী কোষ অঙ্গাণুগুলোকে বা অঙ্গাণুগুলোকে বলা হয় লাইসোজোম। কেন বলা হয় আত্মঘাতী থলিকা? তোমরা জানো এটা, সেটা হচ্ছে লাইসোজোমের মধ্যে কিছু বিগলনকারী এনজাইম থাকে। যখন খাদ্য সংকট পড়ে বা এমনিতে হতে পারে, স্বতঃস্ফূর্ত হতে পারে, প্রথমে সেই লাইসোজোমের থলিকাটি ফেটে যায়, ফেটে গিয়ে সেই বিগলনকারী এনজাইমগুলোকে বেরিয়ে আসে। যখনই বিগলনকারী এনজাইমগুলো বেরিয়ে আসে তখন তারা বিভিন্ন কোষ অঙ্গাণুগুলোকে গলিয়ে ফেলে, নষ্ট করে ফেলে, ইভেন মাঝে মাঝে এমন হয় পুরো কোষটাকে ধ্বংস করে দেয়। আর যেহেতু সে হচ্ছে কোষের একটি অঙ্গাণু আর কোষটিকে ধ্বংস করে দেয়, তাই বলা হয় আত্মঘাতী থলিকা। খেয়াল করো, আত্মঘাতী গোল মানে আমি যে পক্ষে আছি সেই পক্ষে ঘোল দিলাম, সেই পক্ষকে হারিয়ে দিলাম, লাইক দিস। একইভাবে লাইসোজোম যেহেতু তার বিগলনকারী এনজাইমগুলোর কারণে বা দ্বারা কোষটিকে বা কোষ অঙ্গাণুগুলোকে ধ্বংস করে, তাই লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়। এবার আসছি গ যে প্রশ্নটি আছে। গ প্রশ্ন বলেছে উদ্দীপকের এক্স এর গাঠনিক এককগুলোর গঠন প্রক্রিয়া লিখো। খেয়াল করো, এখন সহজ কথা, এক্স, তাহলে তুমি ভুলেও কখনো এটা এক্সটাকে আরএনএ লিখবো না, আমরা এক্সটা এখন জানি এক্স দিয়ে, তাহলে এক্স এর গাঠনিক একক ভুল করবে না কখনো, যেহেতু এক্সটা আমরা পেয়ে গিয়েছি ডিএনএ, ওয়াইটি পেয়ে গিয়েছি আরএনএ, সুতরাং ডিএনএ এর গাঠনিক একক যেটি সেটি হচ্ছে নিউক্লিওটাইড। খেয়াল করো, এক্স এর গাঠনিক এককের নাম হচ্ছে কি? নিউক্লিওটাইড। আমরা জানি নিউক্লিওটাইড, তাহলে আমরা এভাবে বলতে পারি, দেখো এখন এক্স যে ডিএনএ লিখতে হবে এটা কিন্তু শর্ত নয়, তুমি লিখতে পারো এটি ডিএনএ এর একটি সূত্র, তাও কোনো ভুল নেই। আর ডিএনএ একটি সূত্র লিখলেও যেমন শুদ্ধ, ডিএনএ লিখলেও শুদ্ধ। আর এক্স যেহেতু ডিএনএ একটি সূত্র বা ডিএনএ লিখছো, তাহলে এর গাঠনিক এককের নাম হচ্ছে কি? নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড এর গঠন প্রক্রিয়াটা কি মনে করিয়ে দিই, দেখো তোমরা মনে পড়ে কিনা। প্রথম হচ্ছে নিউক্লিওটাইড গঠিত হয় তিনটি উপাদান দিয়ে। একটি হচ্ছে রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগার, এর যে দুটি পেন্টোজ সুগার রয়েছে, ডিএনএ নিউক্লিওটাইডের ক্ষেত্রে কাজ করে ডিঅক্সি রাইবোজ সুগার। খবরদার রাইবোজ সুগার লিখবে না বা পেন্টোজ সুগার লিখবে না, কেন? কারণ ডিএনএ এর যে নিউক্লিওটাইড সেটি গঠিত হয় ডিঅক্সি রাইবোজ সুগার দ্বারা, আর আরএনএ এর যে নিউক্লিওটাইড গঠিত হয় সেটি গঠিত হয় রাইবোজ সুগার দ্বারা। সুতরাং আমরা বলবো ভাই, প্রথমে ডিঅক্সি রাইবোজ সুগারের 1 নং কার্বনের সাথে একটি নাইট্রোজেন বেস যুক্ত হয়। তোমরা জানো ডিএনএ নাইট্রোজেন বেস 4টি, কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। তাহলে যুক্ত হয় একটি নিউক্লিও, তৈরি হয় একটি নিউক্লিওসাইড। তার মানে কি, প্রথমে ডিঅক্সি রাইবোজ সুগারের 1 নং কার্বনের সাথে
একটি নাইট্রোজেন বেস যুক্ত হয়, তৈরি করে নিউক্লিওসাইড। তোমরা জানো নিউক্লিওসাইড এখানে হয় 4 রকম: ডিঅক্সিঅ্যাডিনোসিন, ডিঅক্সিগুয়ানোসিন, ডিঅক্সিসাইটোসিন এবং ডিঅক্সিথাইমিডিন। এরপরে কি হয়, এরপরে 5 নং কার্বনের সাথে যুক্ত হয় একটি অজৈব ফসফেট, তখনই তৈরি হয় নিউক্লিওটাইড। সুতরাং আমরা এই কোশ্চেনটা এক্সামে কিভাবে লিখবো মনে করিয়ে দিই। আমরা বলবো এক্স হচ্ছে ডিএনএ একটি সূত্র বা ডিএনএ, এর গাঠনিক যে এককটি তার নাম হচ্ছে নিউক্লিওটাইড। নিচে নিউক্লিওটাইডের গঠন প্রক্রিয়া বা গঠন দেখানো হলো। এবার নিচে লিখবো, কিভাবে লিখবো? প্রথমে ডিঅক্সিরাইবোজ সুগারের 1 নং কার্বনের সাথে 4 প্রকার নাইট্রোজেন বেসের যে কোনো এক প্রকার যুক্ত হয়, তৈরি করে নিউক্লিওসাইড। নাইট্রোজেন বেসের ভিন্নতার ভিত্তিতে নিউক্লিওসাইড হয় 4 রকম। কার নিউক্লিওসাইড? ডিএনএ নিউক্লিওসাইড হয় 4 রকম। এক, ডিঅক্সিঅ্যাডিনোসিন, যদি সেটা হয় জি গুয়ানিন তখন ডিঅক্সিগুয়ানোসিন। সি বা সাইটোসিন হলে ডিঅক্সিসাইটোসিন। আর টি বা থাইমিন হলে ডিঅক্সিথাইমিডিন। অতঃপর ডিঅক্সিরাইবোজ সুগারের 5 নং কার্বনের সাথে একটি ফসফেট যুক্ত হয় এবং তৈরি করে নিউক্লিওটাইড। অর্থাৎ প্রত্যেকটি নিউক্লিওটাইড গঠিত হয় 3টি উপাদান দ্বারা: এক অণু ডিঅক্সিরাইবোজ সুগার, একটি নাইট্রোজেন বেস এবং একটি অজৈব ফসফেট। আর যেহেতু এখানে মোট 4 রকমের নাইট্রোজেন বেস রয়েছে, সুতরাং এই নাইট্রোজেন বেসের ভিন্নতার ভিত্তিতে মূলত নিউক্লিওটাইড হয় 4 রকম। কি কি? ডিঅক্সিঅ্যাডিনোসিন মনোফসফেট, ডিঅক্সিগুয়ানোসিন মনোফসফেট, ডিঅক্সিসাইটোসিন মনোফসফেট, ডিঅক্সিথাইমিডিন মনোফসফেট। এটা লিখলে আমরা এখানে পুরো মার্কস পেয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসছি ঘ যে প্রশ্নটি আছে, উদ্দীপকে x এবং y এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। আমরা জেনে গিয়েছি x হচ্ছে ডিএনএ, y হচ্ছে আরএনএ। সুতরাং আমরা বরাবরের মতো একই কথাগুলো বলি, যখনই তুলনামূলক বিশ্লেষণ আসবে তখন আমাদেরকে সাদৃশ্য এবং বিসাদৃশ্য দুটোই লিখতে হবে। তাহলে প্রথম আসবো সংজ্ঞা লিখবো, x হলো ডিএনএ, y আরএনএ। ডিএনএ কি? এভাবে লিখবো, ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেটের সমন্বয়ে গঠিত নিউক্লিক অ্যাসিডকে ডিএনএ বলে। আবার মনে করে দিচ্ছি, ডিএনএ কি? ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেটের সমন্বয়ে গঠিত নিউক্লিক অ্যাসিডকে ডিএনএ বলে। একই তাহলে আর কি হবে? রাইবোজ সুগার, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেটের সমন্বয়ে গঠিত, আবার বলছি, রাইবোজ সুগার, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেটের সমন্বয়ে গঠিত নিউক্লিক অ্যাসিডকে আরএনএ বলে। নিচে ডিএনএ এবং আরএনএ এর তুলনামূলক বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো। প্রথমে সাদৃশ্য। কি কি সাদৃশ্য? কারণ প্রথমত কয়েকটা সাদৃশ্য। এক হচ্ছে, দেখো দুইটাই কিন্তু নিউক্লিক অ্যাসিড, এটা সত্য। আবার দেখো দুইটার মধ্যে কিন্তু অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন রয়েছে, এটা সত্য। 3 নাম্বার, দুইটাই কিন্তু পেন্টোজ সুগার বহন করে, এটাও সত্য। দুইটাই কিন্তু কোষেই থাকে। এবার আসো, তাহলে অমিল কোথায় কোথায়? প্রথমত হচ্ছে আমরা জানি ডিএনএ সুগারটি হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, আর আরএনএ যে সুগারটি সেই সুগারটি হচ্ছে শুধু রাইবোজ সুগার। ডিএনএ মূলত হলো দ্বিসূত্রক আর আরএনএ হচ্ছে একসূত্রক। ডিএনএ এর মধ্যে তোমরা জানো এটিজিসি অর্থাৎ অ্যাডেনিন এবং গুয়ানিনকে বলা হয় পিউরিন, সাইটোসিন এবং থাইমিনকে বলা হয় পাইরিমিডিন। সেক্ষেত্রে ডিএনএ এর পাইরিমিডিন ক্ষারক হচ্ছে সাইটোসিন এবং থায়ামিন। অন্যদিকে আরএনএ এর মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন ঠিক আছে, বাট সাইটোসিন এবং থায়ামিনের মধ্যে থায়ামিন থাকে না, থাকে ইউরাসিল। সুতরাং আরএনএ এর পাইরিমিডিন ক্ষারকটা হচ্ছে কি? ইউরাসিল থায়ামিনের পরিবর্তে। এরপর দেখো
ডিএনএ নরমালি তারা রেপ্লিকেশন বা অনুলিপনের মাধ্যমে তৈরি হয়, বাট আরএনএ অনুলিপন করে না, তারা নতুন করে তৈরি হয় ডিএনএ এর মধ্যে, যাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। অর্থাৎ ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশনের মাধ্যমে, ডিএনএ থেকে ডিএনএ, আর আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ। তারপরে হচ্ছে ডিএনএ নরমালি কোনো প্রকার ভেদ নেই, বাট আরএনএ জানি আমরা 4 রকম, টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ এবং হচ্ছে টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ এবং জিআরএনএ অর্থাৎ জেনেটিক আরএনএ। তারপরে ডিএনএ এর মধ্যে দেখো ওরা মূল কাজটি হচ্ছে বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করা, বাট আরএনএ কিন্তু প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। এছাড়াও রয়েছে ডিএনএ এর মধ্যে ফসফেট বন্ড থাকে, হাইড্রোজেন বন্ড থাকে, বাট আরএনএ এর মধ্যে নরমালি হাইড্রোজেন বন্ড থাকে না, ফসফেট বন্ড থাকে। এরপরে ছিল ডিএনএ স্থায়িত্ব বেশি, আরএনএ স্থায়িত্ব কম, আর অনেক কিছু পার্থক্য রয়েছে, ওইটা মাইনর, বাট আমরা প্রথম যে 5টা বলেছি 5টা বললে চলবে। এবার আসো এই কোশ্চেন থেকে যদি একটু আমরা এভাবে ভাবি, এখানে এক্স ওয়াই, তার মানে খেয়াল করো যদি প্রশ্ন করা হয় এক্স এর বৈশিষ্ট্য প্রকাশে, দেখো এখন আমরা এভাবে লিখলাম এক্স এর বৈশিষ্ট্য প্রকাশে ওয়াই কোন ভূমিকা পালন, বা এক্স এর বৈশিষ্ট্য প্রকাশে ওয়াই ভূমিকা পালন করে বিশ্লেষণ করো। এটা এখানে নেই, বাট অন্য একটা প্রশ্ন আছে, তাই আমরা বলে দিচ্ছি একসাথে উত্তরগুলো। দেখো এক্স এর বৈশিষ্ট্য প্রকাশে ওয়াই এর ভূমিকা পালন করে বিশ্লেষণ করো, বা এক্স এর বৈশিষ্ট্য প্রকাশে ওয়াই এর ভূমিকা কি, তোমার উত্তরটি বিশ্লেষণ করো। তখন ভাবো কিভাবে হবে, তাহলে এক্সটা কি ডিএনএ, ওয়াইটা কি আরএনএ। এখন দেখো মূলত বংশগতি বৈশিষ্ট্য বহন করে ডিএনএ, তাহলে আরএনএ কি করে, দেখো আরএনএ যে কাজটা করে আমরা জানো বোধহয়, আরএনএ এটি কাজ করে সে ট্রান্সলেশন, আরএনএ ট্রান্সলেশন প্রক্রিয়ায় তৈরি করে প্রোটিন। আর জীবের প্রত্যেকটি বৈশিষ্ট্য যে এক একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সে এক একটা জিনের কার্যকারিতাকে প্রকাশ করার জন্য এক একটি প্রোটিন লাগে। তার মানে কি জিন শুধু থাকলেও হবে না, জিনের যে ক্যারেক্টার, জিনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য প্রকাশের জন্য এক একটি প্রোটিন উপস্থিত থাকে। তার মানে কি প্রোটিন উপস্থিত থেকেই জিনের বৈশিষ্ট্যটাকে প্রকাশ করে। তার মানে খেয়াল করো, অর্থাৎ আমরা এভাবে লিখবো ওয়াই উপাদানটি আরএনএ, যা ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করে প্রোটিন। সেই প্রোটিনটি ডিএনএ যে জিন বহন করে, এক একটি জিন যে বৈশিষ্ট্য বহন করে তা কখনোই প্রকাশ পাবে না যদি প্রোটিন বৈশিষ্ট্য প্রকাশের সাহায্য না করে। অর্থাৎ জীবের প্রত্যেকটি বৈশিষ্ট্য বা প্রত্যেকটি জিনের প্রত্যেকটি বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে এক একটি স্পেসিফিক প্রোটিন কাজ করে। সুতরাং আরএনএ যদি ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি না করত, তাহলে ডিএনএ এর মধ্যে অবস্থিত যে জিনগুলো রয়েছে সে জিনগুলো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারত না। তার মানে হচ্ছে আরএনএ ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরির মাধ্যমে ডিএনএ এর বৈশিষ্ট্যগুলো প্রকাশে সাহায্য করে। তো আজকে আমরা একটি প্রশ্ন সলভ করলাম, সেকেন্ড প্রশ্নটি একটু করে আমরা এবার আসছি এ কোয়ান্টোসোম। একটু ধারণা দিয়ে রাখি, দেখো কোয়ান্টোসোম যেটি রয়েছে আমরা জানি কোয়ান্টোসোম ধারণ করে যে অঙ্গাণু তার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। দেখো অক্সিজেন ধারণ করে যে অঙ্গাণুটি তার নাম তোমরা জানো মাইটোকন্ড্রিয়া। যদি এখন এটাকে অক্সিজেন বলা হয় না, এখন একে বলা এটিপি সিনথেসিস। আর ক্রোমোজোম ধারণ করে যে অঙ্গাণুটি তার নাম হচ্ছে নিউক্লিয়াস। এবার আমরা একটি একটি করে প্রশ্নে আসি। প্রথম প্রশ্নটি, প্রিয়ন কি? প্রিয়ন তোমরা জানো ভাইরাসের শূন্য প্রোটিন আবরণকে প্রিয়ন বলে। যে প্রিয়ন যে প্রোটিন আবরণটি, সেই প্রোটিন আবরণটি অ্যান্টিজেন হিসেবে কাজ করে, প্লাস সে শুধু প্রাণীদেহেই
রোগ সংক্রমণ ঘটায়। তার মানে কি, প্রিয়ন হচ্ছে ভাইরাসের শূন্য প্রোটিন আবরণ যা শুধু প্রাণীদেহে রোগ সৃষ্টি করতে পারে। আবার বলছি, ভাইরাসের শূন্য প্রোটিন আবরণ হচ্ছে প্রিয়ন, বা ভাইরাসের শূন্য প্রোটিন আবরণকে প্রিয়ন বলে, যা প্রাণীদেহে রোগ সৃষ্টি করতে পারে। অনুধাবন যে প্রশ্নটি অনুধাবনমূলক। ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয় কেন? খেয়াল করো, রান্নাঘর, রান্নাঘর মানে কি, যেখানে রান্না বান্না হয়। তার মানে খেয়াল করো, আমরা এভাবে বলবো, আর ক্লোরোপ্লাস্ট সংজ্ঞা লিখবো, জ্ঞানমূলক। কি লিখবো? উদ্ভিদ কোষে অবস্থিত ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা ধারণকারী অঙ্গাণুগুলোকে ক্লোরোপ্লাস্ট বলে। আবার বলছি, উদ্ভিদ কোষে অবস্থিত সবুজ বর্ণকণিকা ধারণকারী অঙ্গাণুগুলোকে ক্লোরোপ্লাস্ট বলে। তাহলে কেন বলা হয় রান্নাঘর? যেহেতু কোষের মধ্যে যে খাদ্য উৎপাদিত হয়, কোষের খাদ্য উৎপাদনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টে, তাই ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়। 3 নম্বর যে প্রশ্নটি, গ প্রশ্নটি, উদ্দীপকের খ, মানে খ বলতে আসলে বি কে বোঝাচ্ছে, বি উপাদানটির গঠন লেখো। খুব সহজ, দেখো তাহলে বি উপাদান ধারণকারী, উদ্দীপকের বি উপাদান ধারণকারী অঙ্গাণুটির গঠন লেখো। তাহলে উদ্দীপকের বি উপাদান মানে অক্সিজোম, তাহলে অক্সিজোমের গঠন লেখো। তাহলে অক্সিজেন ধারণকারী অঙ্গাণু কি আমরা জানি, অক্সিজেন ধারণ করে যে অঙ্গাণুটিতে তার নাম মাইটোকন্ড্রিয়া। তাহলে সংজ্ঞা লিখবা আগে, মাইটোকন্ড্রিয়া কি, কোষে অবস্থিত, দেখো উদ্ভিদ কোষ নয়, প্রাণী কোষ, সব কোষ, কোষে অবস্থিত সূত্রাকৃতি বা দানাকৃতি যে গঠনগুলো কোষের শক্তি উৎপাদনের সাথে সংশ্লিষ্ট। বা এভাবে বলতে পারি, কোষের মধ্যে অবস্থিত যে অঙ্গাণুগুলো কোষের জন্য যাবতীয় শক্তি উৎপাদন করে তাদেরকে মাইটোকন্ড্রিয়া বলে। আর এরপরে আমরা নিচে মাইটোকন্ড্রিয়া গঠন দেওয়া হলো, সেই ক্ষেত্রে তোমার গঠনটি অভ্যস্ত, 9 পড়েছিল, 10 পড়েছো, এইচএসসি তে 2 ইয়ারে পড়েছো। আমরা মাইটোকন্ড্রিয়া গঠন এবং চিত্রটি এঁকে দিব। শেষ প্রশ্ন, উদ্দীপকের সি উপাদান ধারণকারী অঙ্গাণু দুটি এ এবং বি, দেখো উদ্দীপকের সি অঙ্গাণু ধারণকারী বা সি উপাদান, উদ্দীপকের সি উপাদান ধারণকারী অঙ্গাণুটি এ এবং বি উপাদান ধারণকারী অঙ্গাণু দুটির কাজকে নিয়ন্ত্রণ করে বিশ্লেষণ করো। খেয়াল করো কি বলছে, তার মানে হচ্ছে সি উপাদান মানে ক্রোমোজোম ধারণ করে কে, নিউক্লিয়াস। তারা বলছে কি, এ এবং বি যে উপাদানগুলো, সেগুলো যে অঙ্গাণুতে রয়েছে তা কন্ট্রোল করে। তার মানে হচ্ছে বোঝাচ্ছে নিউক্লিয়াস কি করছে, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াকে নিয়ন্ত্রণ করছে, কাজ নিয়ন্ত্রণ করছে। তাহলে আমরা বলবো কি, উদ্দীপকে এ উপাদান ধারণকারী অঙ্গাণুটি ক্লোরোপ্লাস্ট, বি উপাদান ধারণকারী অঙ্গাণুটি মাইটোকন্ড্রিয়া, সি উপাদান ধারণকারী অঙ্গাণুটি, আসলে অঙ্গাণু এটা অংশ, নিউক্লিয়াস। তাহলে কি বোঝাচ্ছে, তাহলে নিচে সি উপাদান অর্থাৎ নিউক্লিয়াস কিভাবে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াকে কন্ট্রোল করে লিখতে হবে না। এবার খেয়াল করো, প্রথম নিউক্লিয়াস কাকে বলে? নিউক্লিয়াস হচ্ছে কোষের মধ্যে অবস্থিত সর্বাপেক্ষা ঘন এবং স্পষ্ট অংশ, যা কোষের যাবতীয় কাজগুলোর মধ্যে সমন্বয় সাধন করে, তাকে বলে নিউক্লিয়াস। আবার বলছি, কোষে অবস্থিত সর্বাপেক্ষা ঘন এবং স্পষ্ট অংশ, যা কোষের যাবতীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে, তাকে কি বলা হয়, নিউক্লিয়াস। এখন সংজ্ঞা থেকে বুঝে গেলাম, এবার বাকিটা কিভাবে লিখবো? বাকিটা লিখবো, যেহেতু কোষ এর মধ্যে যত কাজ হয়, খাদ্য উৎপাদন, শক্তি উৎপাদন, প্রোটিন উৎপাদন, যত কাজ রয়েছে সমস্ত কাজগুলো নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস, তাই নিউক্লিয়াসকে আমরা কোষের ব্রেন বা মস্তিষ্ক বলি। ঠিক একইভাবে আমাদের মস্তিষ্ক যেভাবে সব কাজগুলো কন্ট্রোল করে, আমার হাত কোন দিকে যাবে, চোখ কোন দিকে যাবে, কি কথা বলবো, এরপরে কি কাজ করব, সমস্ত কাজগুলো যেমন আমার ব্রেন নিয়ন্ত্রণ করে, একইভাবে নিউক্লিয়াসকে যেহেতু কোষে ব্রেন বলা হয়, সুতরাং ক্লোরোপ্লাস্ট খাদ্য উৎপাদন করবে, কি পরিমাণ করবে, একইভাবে অক্সিজেন ধারণকারী মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করবে, কি পরিমাণ করবে, এটা পুরোপুরি কন্ট্রোল করে কে, নিউক্লিয়াস। সুতরাং আমরা বলতে পারি সি উপাদান ধারণকারী অঙ্গাণু অর্থাৎ নিউক্লিয়াস, কোয়ান্টোজোম ধারণকারী অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট এবং অক্সিজেন ধারণকারী অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার কাজকে নিয়ন্ত্রণ করে। আর এই কাজের জন্য আমরা নিউক্লিয়াসকে কোষের ব্রেন বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই যে দুটি প্রশ্ন আছে এখান থেকে আমরা যে প্রশ্নগুলো সলভ করেছি, যদি পরীক্ষা আসে আমরা অবশ্যই আনসার করতে পারবো এবং ভালো মার্কস পাবে ইনশাআল্লাহ।
তো আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।